আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন 1 বছর 11 মাস হতে চলল। এরই মধ্যে তিনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কখনো কখনো বলেছেন মাথা উঁচু করে ফিরবেন, কিন্তু প্রায় 2 বছর পর তিনি প্রথমবারের মতো নিজেই নিজের দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি কে দেয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেছেন চলতি বছর মানে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি বলছে ফাঁসির রায় আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা মার্কিন জেনারেল ডগলাস ম্যাক আর্থারের মতোই অবিচল। দর্শক, শেখ হাসিনা যখনই দেশে ফেরার কথা বলেছেন তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে মৃত্যুদণ্ড সহ তার বিরুদ্ধে শয়ে শয়ে মামলা থাকা, বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা, এসবের মধ্যে কিভাবে সম্ভব তার দেশে ফেরা, বিশেষ করে যদি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার না চায়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যেভাবে টাইম ফ্রেম ঘোষণা করলেন তার আগে রাজনৈতিক পরিসরে গুঞ্জন চলছিল তাহলে কি তলে তলে কোনো গোপন সমঝোতা হয়েছে? সেটিও এনডিটিভি কে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার দিল্লির ভাষ্য অনুযায়ী তিনি যেহেতু ভারত সরকারের অতিথি হিসেবে দেশটিতে আছেন, তাই এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচনা না হলে কি তিনি দেশে ফিরতে পারবেন এমন আলোচনাও আছে। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে ঠিক কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী এই বছরের মধ্যে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দিলেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। বাংলাদেশের বিরোধী পক্ষ প্রায় দাবি করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। এর শুরুটা করেছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। একদিকে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে দলটির দেশে থাকা নেতাকর্মীদের উপর দমন পীড়নের মধ্যেও দলটির নেতারা প্রায় মিছিল পোস্টারিং করে যাচ্ছে। সবশেষ দলটির গত 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঠেকাতে বর্তমান বিএনপি সরকারকে ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবারও মাঠে আনতে হয়েছে। রাজনৈতিক মহলে অনেকের মত হলো আওয়ামী লীগের ফেরার চেয়ে শেখ হাসিনা ফেরা অনেক বেশি কঠিন, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে। মোটা দাগে 600-র বেশি মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে। তা সত্ত্বেও গত মে মাসের মাঝামাঝি সময় থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাটা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বেশ সরব হয়ে ওঠে। গত 19শে মে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারগুলোতে দাবি করেছিলেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ ফিরবেন কিংবা কতদিনের মধ্যে দেশে যাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। বরং এরপর দা ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন সময় বা দিনক্ষণ কোনো বিষয় নাই। এমনকি আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনের যেসব নেতা এতদিন তার সাথে দেখা করতে দিল্লিতে গিয়েছেন তাদেরকেও তিনি মৌখিকভাবে বলেছিলেন তিনি দেশে ফিরবেন এবং সেটা শিগগিরই ফিরবেন। এই প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হলো তিনি বলছেন এই বছরই দেশে ফিরবেন। 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়, যার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, শেখ হাসিনা এক্সক্লুসিভ। এর অর্থ দাঁড়াচ্ছে তিনি এ বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমস এনডিটিভির এই সাক্ষাৎকারের বরাত দিয়ে বলেছে প্রায় 2 বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য অবাধ্য সুরে বলেন তিনি এ বছর ফিরে যাবেন। আর দা উইকের খবরে বলা হয়েছে শেখ হাসিনা এই বছরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গত মাস থেকে বাংলাদেশের শেখ হাসিনার দেশে ফেরার যে আলোচনা শুরু হয়েছিল তাতে এনডিটিভির এই সাক্ষাৎকারে এবং সেখানে একেবারে টাইম ফ্রেম ঘোষণা করার বিষয়টি নতুন মাত্রা যোগ করবে। কারণ 24শে আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জন্য যে ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে সেটি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। এনডিটিভি বলছে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া এবং বাংলাদেশে তার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সব মিলিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হতে পারে না। রিপোর্টটিতে বলা হয়েছে এমন ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও তিনি অবিচল আছেন, ঠিক আমেরিকান জেনারেল ডগলাস ম্যাক আর্থারের মতো। প্রশ্ন হলো এনডিটিভি কেন শেখ হাসিনার পরিস্থিতি ও তার বক্তব্যকে মার্কিন জেনারেলের সাথে তুলনা করছে? জেনারেল ডগলাস ম্যাক আর্থার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তিতুল্য মার্কিন সেনাপতি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে ম্যাকআর্থার ফিলিপাইন থেকে পিছু হটতে বাধ্য হন। কিন্তু রণে ভঙ্গ দেওয়ার সময় তিনি বিশ্বখ্যাত একটি উক্তি করেছিলেন, বলেছিলেন আই শ্যাল রিটার্ন, মানে আমি ফিরে আসবই। ম্যাকআর্থার তার কথা রেখেছিলেন। দীর্ঘ 2 বছর পর 1944 সালে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি বিশাল সৈন্যদল নিয়ে ফিলিপাইনে ফিরে আসেন এবং ফিলিপাইনকে জাপানিদের হাত থেকে মুক্ত করেন। চরম পরাজয়ের মুহূর্ত ম্যাকআর্থারের এই ফিরে আসা এবং জয়ের প্রতি যে অবিচল আত্মবিশ্বাস ছিল, সেটি থেকে বলা হয় ডগলাস ম্যাকআর্থারের মতো অবিচল। এতদিন শেখ হাসিনা যেভাবে বলেছিলেন মাথা উঁচু করে ফিরবেন, শিগগিরই দেশে ফিরবেন, এনডিটিভি বলছে শেখ হাসিনা এই বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার কথা বলেছেন ইমেল সাক্ষাৎকারে। এনডিটিভির পক্ষ থেকে শেখ হাসিনার কাছে প্রথম প্রশ্ন ছিল, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে, এমন প্রেক্ষাপটে আপনার দেশে ফেরার এই ঘোষণা কতটা বাস্তবসম্মত? উত্তরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। শেখ হাসিনা দাবি করেন তার বিরুদ্ধে দেওয়ার রায় বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত একটি প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার জন্য বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করা হয়েছে। এর আগেও এ ধরনের চেষ্টা করা হয়েছে, তারা তখন ব্যর্থ হয়েছে এবং তারা আবার ব্যর্থ হবে বলে মনে করেন শেখ হাসিনা। তিনি এ প্রসঙ্গে 15 ও 21 আগস্টের কথা তুলে ধরেন। এনডিটিভি প্রশ্ন রেখেছিল, মৃত্যুদণ্ডের রায়ের পাশাপাশি বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, যদিও দলটি গত কয়েক মাস ধরে জোরে সোরে মিছিল করে যাচ্ছে। আবার দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে, কিন্তু এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে তার দলের জন্য রাজনৈতিক পুনরুদ্ধার কতটুকু সম্ভব? উত্তরে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কোন সরকার অনুগ্রহের উপর নির্ভর করে না, এটা নির্ভর করছে জনগণের উপর। তিনি বলেছেন, অবৈধ নিষেধাজ্ঞার মাধ্যমে তারা হয়তো আওয়ামী লীগকে মঞ্চস্থ নির্বাচন থেকে দূরে রেখেছিল, তারা হয়তো দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে, তারা সাময়িকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করতে পারে, কিন্তু তারা জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি। যে কারণে আওয়ামী লীগ ইতিমধ্যে আবার জেগে উঠতে শুরু করেছে। এই জেগে ওঠার নজির হিসেবে শেখ হাসিনা বলছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত নির্যাতনের পরও প্রতিদিনই সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব মিছিলে যোগ দিচ্ছেন বলে তিনি দাবি করেছেন। বলেছেন, মায়েরা তাদের সন্তানদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও সমর্থন দিচ্ছেন। এগুলো আওয়ামী লীগ আবার উত্থানের লক্ষণ। আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, বর্তমান সরকার আচরণ নিজেই প্রমাণ করে তারা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পায়। এজন্য তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বন্ধ করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করেছে। এটা তাদের দুর্বলতার লক্ষণ। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে বল প্রয়োগ করে দমন করা যায় না। যে দল জনগণের জাগরণ সৃষ্টি করতে পারে তাকে ভয় ও ভীতি প্রদর্শন করে থামানো যায় না। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দিতে হবে। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা যদি এই ন্যূনতম গণতান্ত্রিক পথেও বাধা দিয়ে থাকেন, তাহলে জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ, বেদনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আওয়ামী লীগের জন্য নতুন পথ তৈরি করবে। দর্শক, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফিরে আসার আলোচনার মধ্যে একটি গুঞ্জন আছে, সেটি হলো যে পরিস্থিতি এখন শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বিরাজ করছে তাতে বর্তমান সরকারি দলের সাথে গোপন কোনো সমঝোতা ছাড়া তাদের ফিরে আসা কঠিন। এনডিটিভি সেই গুঞ্জনের কথা তুলে ধরে শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখেছে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার বিষয়ে বিএনপির নেতৃত্ব ও আপনার মধ্যে ব্যাক চ্যানেল আলোচনার খবর পাওয়া গেছে। এসব দাবির কি কোনো সত্যতা আছে? এই দাবিকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা বলেছেন, গোপন সমঝোতার প্রশ্নই আসে না। বিএনপি নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গোপন যোগাযোগের গুঞ্জন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটি জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো প্রচারণা। তার ভাষায়, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনো অনুগ্রহ নয়, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা ন্যূনতম প্রয়োজনীয়তা। ন্যায় বিচারও দাতব্য নয়, এটা মৌলিক অধিকার। যদি কোনো নাগরিক, রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা হয় তাহলে তা অবশ্যই স্বাধীন, নিরপেক্ষ ও বৈধ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
রাজনৈতিক নির্দেশিত ট্রাইব্যুনাল, বানোয়াট মামলা, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোরপূর্বক সাক্ষ্য বা বিচার বিভাগের উপর চাপের মাধ্যমে ন্যায় বিচার পাওয়া যায় না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন অন্য কোনো দলের দুর্বলতার উপর নির্ভর করে না, জনগণের সমর্থনই দলটির মূল শক্তি। শেখ হাসিনার অভিযোগ, বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে, কিন্তু তারা মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি। এনটিভির এই ইমেল সাক্ষাৎকারের মধ্য দিয়ে শেখ হাসিনা একটি টাইম ফ্রেমের কথা জানিয়ে দিয়েছেন, যে সময়টির মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা তার ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং বাংলাদেশে ফেরাটা একান্তই তার নিজের সিদ্ধান্ত। তবে সেক্ষেত্রে ভারতের কাছে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, শেখ হাসিনার এই বছরের মধ্যে ফেরার ঘোষণাটা তাহলে বাংলাদেশ ও ভারত সরকার কিভাবে দেখবে? এর আগে 1/11-এর সময় শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল। ওই সময় তিনি ঘোষণা দিয়ে দেশে ফিরেছিলেন, তবে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আবার তাকে ফিরতে হবে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে। এখন দেখার বিষয়, শেখ হাসিনার এই ঘোষণার পর আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা জেনারেল ডগলাস ম্যাক আর্থারের মতো নতুন কোনো ইতিহাস লিখতে পারেন কিনা। যদি পারেন, সেটি কিভাবে লিখবেন সেটিও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে আবার হঠাৎ করে নতুন আলোচনা শুরু হয়ে গেছে। তিনি এই বাংলাদেশ থেকে যাওয়ার অল্প কয়েকদিন পর হঠাৎ করে বলে ফেললেন যে তিনি টুস করে ঢুকে পড়বেন যে কোনো একটি সময়, এবং তিনি তার সেই যে বাংলাদেশে ঢুকে পড়ার কথা তিনি বলেছিলেন নিজের মুখে তার এক কর্মীর সঙ্গে কিংবা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে, এবং এই সকল টেলিফোনে যে সংলাপ তা আবার আওয়ামী লীগ বা তিনি নিজে সেটা আবার ফাঁস করে দিয়েছিলেন। এই রাষ্ট্র ব্যবস্থা 17টি বছর ধরে তিনি তিলে তিলে সেই তার যে বাহিনী, তার যারা অ্যালাইড, তাদেরকে তিনি লালন করেছেন, পালন করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। ফলে এই রাষ্ট্র ব্যবস্থার পরতে পরতে তার লোকজন আছে। এই রাষ্ট্রে যে সকল প্রযুক্তি এসেছে, যে সকল ভালো দিক আছে, একই সঙ্গে যে সকল মন্দ দিক রয়েছে, প্রায় সব জিনিসগুলো তার মুখস্থ। ব্যাংকে কয়টি টাকা রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে কি কি সমস্যা আছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, ডিজিএফআই, এনএসআই, ডিজিএফআই, পুলিশ কতটুকু লাভ দিতে পারে, কতটুকু তাকে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, সব জিনিস তার মুখস্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে তিনি 17 বছর প্রচন্ড প্রতাপ নিয়ে এক নাগারে তিনি চালিয়ে গেছেন। আবার গত 4 মাস ধরে তারেক রহমান সাহেব যে চেয়ারটিতে বসেছিলেন, সেই চেয়ারটিতেও তিনি 17 বছর বসেছেন। ফলে এখানে থেকে তারেক রহমান সাহেব কি করতে পারেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস কি করতে পারেন, এই পুরো জিনিসটি তার মুখস্থ। ফলে তিনি ইচ্ছে মতো নাড়ছেন, ইচ্ছা মতো খেলছেন, ইচ্ছা মতো প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন। তার ফলে যখন ইউনূস জমানাতে তিনি বারবার আসতে চাইতেন, টুস করে ঢুকে পড়ার চেষ্টা করতেন এবং বলতেন যে আমি আছি, তোমাদের খুব কাছাকাছি, তখন লোকজন ভয় পেয়ে যেত। কোথায় আছেন? কাছাকাছি বলতে কি দিল্লিতে আছেন? কাছাকাছি বলতে কি আগরতলাতে আছেন, শিলিগুড়িতে আছেন, নাকি কোথায় আছেন? নাকি অরুণাচলে আছেন, মেঘালয়ে আছেন, আসামে আছেন? মানুষ ভয় পেত। আর ভয় পাওয়ার কারণও আছে। 17টি বছর তিনি কেবল বাংলাদেশের মানুষকে চুম্বন করেননি, আদর যত্ন দিয়ে লালন পালন করেননি, তিনি শাসন করেছেন, সোহাগ করেছেন, বাম্বু দিয়েছেন, আছাড় দিয়েছেন, আর যেটিকে বলা হয় থাবা দিয়েছেন। বাঘের যেভাবে থাবা, সেভাবে থাবা দিয়েছেন, আর অনেক কিছু। ফলে যারা তার দ্বারা উপকার পেয়েছেন, তার প্রেমে মুগ্ধ, তার আপত্য স্নেহে তারা সবাই আবেগ আপ্লুত। যাদের উপকার করেছেন তারা কৃতজ্ঞ, যাদেরকে ধাওয়া দিয়েছেন তারা দৌড়াচ্ছে তার কথা শুনে, আর মাঝে মধ্যে পিছনে তাকাচ্ছে, এই ধরে ফেললো বুঝি। যাদেরকে বাঁশডলা দিয়েছেন, ইলেকট্রিক শক দিয়েছেন,
আয়নাঘরে ঢুকিয়েছেন, গুম করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন। কেউ বেঁচে গেছে, কেউ মরে গেছেন, কিন্তু তার পরিবারকে মেরে গেছেন। ফলে অনেকগুলো জায়গা, জনপদ, সব জায়গাতে তিনি একটা আতঙ্কের, ভয়ের, প্রেমের, ভালোবাসার একটা, যাকে বলা হয় জাগরণ, জোয়ার তিনি তৈরি করে রেখেছেন দিল্লিতে বসে। এর ফলে কি হলো, রাজনীতিতে কখনোই শেখ হাসিনা বিহীন রাজনীতি হচ্ছে না। তার যারা প্রবল শত্রু, তারা তাকে মোকাবেলা করার চাইতে তার বিষয়ে আল্লাহর হাতে ছেড়ে দিতে বেশি পছন্দ করছেন। তারা জানেন যে এই ভদ্র মহিলার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কূটনীতি, অর্থনীতি, ধর্মনীতি, দুষ্টুমি, আরো কিছু যা কিছু আছে, সবকিছুতে পরিপূর্ণ। তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণদূর্য, এটি নিয়ে তিনি খেলেন। কাজেই তাকে জীবিত রেখে, তাকে অস্তিত্ববান রেখে, তার হাতে যে এই মুহূর্তে অস্ত্র আছে, অর্থ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মোদি আছে, আরো কত কিছু গদি আছে, তো সেক্ষেত্রে কেবলই মাত্র বাংলা সিংহাসনে বসে বা কেবলই মাত্র কোন একটি রাজনৈতিক দলের অফিসে বসে তার সঙ্গে লড়াই করা, এটা রীতিমতো শিশু সুলভ, বালখিল্য। আপনি ধরুন জামাতের আমির বা সভাপতি ডাক্তার শফিক, বিএনপি সভাপতি জনাব তারেক রহমান, তারপর আমজনতার সভাপতি আম তারেক, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরু, তারপর জোনায়েদ সাকি, ববি হাজ্জাস, এই তো বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপি নাহিদ ইসলাম। আপনি সবাইকে যার যার অফিসে বসিয়ে দিন, প্রত্যেকটা মানুষ যার যার অফিসে, পল্টন অফিসে, মগবাজার অফিসে সবাই বসে আছে। রাজনীতিতে ধরেন এখন ক্ষমতা আছে তৃতীয় কোনো পক্ষ, চতুর্থ কোনো পক্ষ, আর শেখ হাসিনা সুধার সদন খুলে দিন, ৩২ নম্বর থাকুক, বঙ্গবন্ধু এভিনিউ থাকুক। একটু গভীরভাবে চিন্তা করেন তো যে রাজনীতির পরিবেশটা কি হতে পারে, কি হতে পারে। আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ধরেন এখানে ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতা আছে, ইনু সাহেব ক্ষমতা আছে, আর এই যে যেভাবে বললাম সবাই যার যার অফিসে আছে, আর শেখ হাসিনাও তার অফিসে আছে, কিচ্ছু করা লাগবে না। কি হতে পারে আপনি নিজে নিজে চিন্তা করেন। অথবা ধরেন তারেক রহমান সাহেব ক্ষমতায় আছে, এখন রাজপথে আছে, যেভাবে নাহিদ সার্জিসরা সংসদে নেই বা নাহিদ সার্জিসের রাজপথে আছে, কিন্তু ধরেন আম তারেক এখন রাজপথে আছে, তো এরকম শেখ হাসিনাও রাজপথে আছে। আপনার কি মনে হয়, পল্টন অফিসের সামনে ভিড় বেশি হবে, না কি মগবাজারে ভিড় বেশি হবে, নাকি বঙ্গবন্ধু এভিনিউতে ভিড় বেশি হবে? বিকল্প চিন্তা করেন। এখন তারেক রহমান সাহেবের পরিবর্তে অলনে ছাড়লেন, শেখ হাসিনা ক্ষমতায় বসেছেন, কি হবে একটু চিন্তা করেন তো। আপনি যেভাবে চিন্তা করেন না কেন, প্রতিটি চিন্তাই আপনাকে কম্পন সৃষ্টি করবে। এই জন্য শেখ হাসিনা ভয় দেখানোর জন্য হোক, প্রয়োজন হোক, অপ্রয়োজন হোক, যখনই তিনি আসার কথা বলছেন, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ কেঁপে উঠছে। আমরা আলোচনা করছি তিনি আসবেন কি আসবেন না। এখন আপনাদেরকে বলি যে তিনি যদি বাংলাদেশে আসেন, তাহলে তার আসার 3টি ক্ষেত্র রয়েছে। একটি হলো একেবারে সম্মানজনক, সহজ সরল পদ্ধতি হলো তার সকল মেশিনারিজ দিয়ে বাংলাদেশের পুরো রাজনীতির অঙ্গন তার জন্য অপরিহার্য করে তোলা, আর প্রতিপক্ষের জন্য জঘন্য, অসহ্য, অস্বাভাবিক, বিস্ময়কর এবং যাকে বলা হয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে এক্সিস্টিং রাজনীতিবিদদের ব্যাপারে। আচ্ছা বলেন তো, এই কাজটি করার শক্তি সামর্থ্য তার আছে কিনা? এই গেল এক। 2 নম্বর হলো যে এত ঝামেলা কিছু দরকার নেই। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি, তাদের সঙ্গে পর্দার আড়ালে তার একটা সমঝোতা হলো, কথাবার্তা হলো, এবং যেভাবে যে এখন একটি পার্লামেন্ট চলছে সমঝোতার মাধ্যমে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন দিয়েছেন সমঝোতার মাধ্যমে, যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন সমঝোতার মাধ্যমে, এই অভিযোগগুলো যারা করছে, সেরকম একটা অভিযোগ দিয়ে ধরুন এখন পর্দার আড়ালে শেখ হাসিনার সঙ্গে একটা সমঝোতা হচ্ছে, তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসছেন।
এর বাইরে দিল্লি এবং আমেরিকা তারা খেলছে এই সরকারের সঙ্গে। শেখ হাসিনাকে নিয়ে খেলছে। এর দুটো পার্ট, একটা পার্ট হলো শেখ হাসিনাকে সামনে রেখে তাকে ভয়, মানে অ্যাজ এ এলিমেন্ট অ্যান্ড অ্যাসিড হিসেবে রেখে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে, এটি হলো একটা। আর তারা এখন আসলে সত্যিকার অর্থে চাচ্ছে শেখ হাসিনা আসুন, ক্ষমতায় বসুন এবং তাদের পারপাস সার্ভ করুন, এবং আরো অনেক অনেক কিছু। এই তিনটি যে সীমা পরিসীমা, তিনটি দৌড়, তিনটি উইন্ডো, এর মাধ্যমে আসলে শেখ হাসিনার ফিরে আসা সম্ভব। এখন তিনি আসলে কি হবে, না আসলে কি হবে, সেটা তো অন্য একটা ভিন্ন বিষয়। এখন তিনি আসবেন কি আসবেন না সেটি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে আজকে বক্তব্য শেষ করবে। আমার কাছে যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা আসবেন। শেখ হাসিনা আসবেন এবং তার জীবন, তার অবিচলতা, তার বিশ্বাসতা এবং অতীতে তিনি যা কিছু বলেছেন প্রায় সব কিছু টু দি পয়েন্টে তিনি করে ছেড়েছেন। টু দি পয়েন্টে করে ছেড়েছেন 2 দিন আগে এবং পরে। তো তিনি নিজের মুখে বারবার বলছেন আমি আসব। তারপর তিনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবো, মানে 2026 সালের মধ্যে আসবো। এবং তার একান্ত আলাপ আলোচনায় তিনি সবাইকে যে কথাটা বিশ্বাস করাতে চান বা আশ্বস্ত করতে চান, সেটা হলো যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তার মরে যাওয়ার কথা, গণপিটুনিতে মরে যাওয়ার কথা। যেভাবে তার প্রতিপক্ষরা ফাঁদ পেতেছিল, তাতে গণভবন বা এই ঢাকার রাজপথে তাকে পিষে মারার প্ল্যান ছিল। এবং এটা বাংলাদেশে অসম্ভব নয়। জিয়াউর রহমান সাহেবের মতো জনপ্রিয় মানুষ, বঙ্গবন্ধুর মতো এতটা প্রভাবশালী মানুষ এবং জনপ্রিয় মানুষ, তিনি যে সময় তো তাকে মারা হয় তখনও তিনি জনপ্রিয়। তো সেই মানুষ যদি বাংলার জমিনে এইভাবে নির্মমভাবে খুন হন, তাহলে শেখ হাসিনাকে মারা তো কোনো বিষয় ছিল না। এখানে তিনি অলৌকিকত্ব খুঁজে পান। তার ধারণা যে তিনি বেঁচে আছেন, আল্লাহ তাকে বিশেষ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ওখানে বসে রিয়েলিটি বুঝতে পারেননি, এই জন্য তাকে মূলত একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে। আর থার্ড হলো, বাংলাদেশের মানুষ, তাদেরকে বোঝানোর দরকার ছিল যে আসলে শেখ হাসিনা কি, তার অবর্তমানে দেশটা কিভাবে চলে এবং কিভাবে চলছে। এই যে তার যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা তিনি নিজে ধারণ করেন, সবাইকে বলেন, এবং তার সঙ্গে সঙ্গে যে সকল মানুষ দিল্লিতে আছেন, আমেরিকাতে আছেন, পুরো আওয়ামী লীগের গোষ্ঠীটা ঠিক এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে। এই যে আমি যেগুলো বললাম। এবং আপনি যদি কলকাতাতে আওয়ামী লীগ নেতাদের দেখেন, মনে হবে তারা প্রবাসী সরকার, অন এক্সাইলে না, এখানে আসছে, মানে ভারত ভ্রমণে তারা গেছে এবং বাংলাদেশে এসে এখন যারা দায়িত্ব পালন করছে তারা ভারপ্রাপ্ত, তারা এসে মানে ক্ষমতা গ্রহণ করবেন, এরকম একটা ভাবসা। তারা এখনো নিজেদেরকে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী বলার পরিবর্তে এক্সিস্টিং এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কথা চেঞ্জ করে ফেলছে। তো সেই অবস্থাতে অলনে ছাড়েন এই জুন মাসে, যখন তিনি বলছেন যে আমি এই বছরই ফিরবো, মানে আপনার হাতে সময় আছে আর মাত্র 6 মাস, 6 মাস না, আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে হাইয়েস্ট 6 মাসের মধ্যে আপনাকে